নতুন বছরের প্রথম দিনে রুমেলা আমাদের ভারতের জন্য বেশ একটা গর্বের দিন। তার কারণ আজকে সকাল থেকে আমরা দেখিয়েছি আপনাদের নতুন বছরে এই প্রথম দিনে ইসরোর নতুন মিশন সৌরজগতের এক্সরের মতিগতি বুঝতে এবং পাশাপাশি যে আমরা ব্ল্যাক হোলের কথা বলি, এই ব্ল্যাক হোল আসলে কি, ঠিক কি সেখানে কাজকর্ম হয়, এই সমস্ত কিছু বুঝতে এবারে ইসরোর শ্রীহরিকোটা থেকে এক্সপোস্যাট উপগ্রহ আজকে পাড়ি দিয়েছে পিএসএলভি রকেটে। এই ধরনের এক্সরে পোলারিমিটার উপগ্রহ এই প্রথম ইসরো পাঠালো। পোলারিমিটার উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে নাসার পরে দ্বিতীয় স্থানে রইল ইসরো। উপগ্রহে রয়েছে পলিক্স এবং এক্সপেক্ট নামে দুটি যন্ত্র, যা বাঙালি বিজ্ঞানী বিশ্বজিৎ পালের নেতৃত্বে তৈরি হয়েছে। এটা বাঙালিদের জন্য নিঃসন্দেহে আরও গর্বের বিষয়। মহাকাশে কৃষ্ণ গহ্বরের উপস্থিতি, সন্ধান, উৎসের তথ্য জোগাড় করার চেষ্টা করবে এই এক্সপোস্যাট। কতদিন ধরে এক্সপোস্যাট কাজ করবে, আর কি কি তথ্য আমরা পাবো, এবং যেটা নিঃসন্দেহে ইসরোর মুকুটে কত বড় পালক, এই সব কিছু নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের সঙ্গে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। একটু যদি আমাদের বলেন ডক্টর চক্রবর্তী, যে এই যে এক্সপোস্যাট বিভিন্ন তথ্য জোগাড় করবে, এক তো এটা ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং ইসরো এই যে এই স্টেপটা নিল, যেটা নাসা এর আগে করেছে, এরপর আমাদের ইসরো, এটাও কতটা গর্বের? দেখুন, প্রথমে আমি বলছি যে ব্ল্যাক হোল কি এবং কেন আমাদের স্টাডি করতে হয়। তিন ধরনের তারা যখন এক একটি তারা যেমন জন্মায়, তারা কিন্তু মারাও যায়। এগুলি ডেথ অফ ডিস্টেন্স। মারা যায় মানে ওদের যখন নিউক্লিয়ার ফিউয়েল ফুরিয়ে যায়, তারা হয় কৃষ্ণ গমন হতে পারে, যেটা হোয়াইট ডোয়ার্ফ হতে পারে, শ্বেত গমন, নিউট্রন স্টার হতে পারে, কিংবা ব্ল্যাক হোল হতে পারে। যদি খুব মাসিক তারা কোলাপস করে, মাঝখানটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটা এমন একটা জিনিস যে প্রচন্ড কম্প্যাক্ট অবজেক্ট, এবং সেখানে ম্যাটার যদি একবার পড়ে, কিংবা এমনকি রেডিয়েশন পর্যন্ত সেখান থেকে এস্কেপ করতে পারে না, কেউ সেখান থেকে এস্কেপ করতে পারে না। ফলে এদের সংখ্যা কিন্তু আমাদের গ্যালাক্সিতে প্রচুর আছে। এদের নাম, এরা হচ্ছে স্টেলার মাস ব্ল্যাক হোল। আরেক ধরনের ব্ল্যাক হোল হচ্ছে সুপার মাসিভ ব্ল্যাক হোল। আমাদের গ্যালাক্সিতে একটাই আছে, আমাদের গ্যালাকটিক সেন্টারে। বছর তিনেক আগে নোবেল প্রাইজ পেয়েছিলেন রজার পেনরোজ, আন্দ্রিয়া গেজ, আমাদের গ্যালাকটিক সেন্টারে ব্ল্যাক হোল আবিষ্কার করে। সেটা আবার সূর্যের থেকে 40 লক্ষ গুণ ভারী। আর আমরা যেসব ছোট ছোট ব্ল্যাক হোলের কথা বলছি, সেগুলো সূর্যের থেকে 5 থেকে 10 গুণ 15 গুণ ভারী। এবার এই ব্ল্যাক হোলের স্টাডির জন্য এই যে এক্সপোজারটা গেছে, তাদের দুটো যন্ত্র খুব মোস্ট ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পোলারিমেট্রি, পোলারাইজেশন মাপার জন্য, আরেকটা এক্স রে এবং এক্স রে মেজারমেন্ট এবং তার স্পেকট্রামের জন্য। এবার প্রশ্ন হচ্ছে যে এক্স রে ব্ল্যাক হোল থেকে বেরোবে কেন? সত্যি কথা বলতে কি, ব্ল্যাক হোলের মধ্যে থেকে কিছু বেরোয় না, কিন্তু এক্স রে কোথা থেকে বেরোয় সেটা বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি যে এক্স রে কিন্তু বেরোয় যে ব্ল্যাক হোলের মধ্যে যখন একটা পাশের তারা থেকে ম্যাটারটা এসে পড়ে, তখন সেটা ঘুরতে 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 গিয়ে ব্ল্যাক হোলে পড়ে। এবং এই ম্যাটারটা থেকে ম্যাটারটা কাইন্ড যে স্থিতিশক্তি, সেটা গতিশক্তিতে পরিণত হয়, গতিশক্তি থেকে থার্মাল তাপশক্তিতে পরিণত হয়, সেখান থেকে এক্স রে বেরোয়। অর্থাৎ ম্যাটার যখন ব্ল্যাক হোলের মধ্যে পড়তে চলেছে, সেই সময় আস্তে আস্তে এক্স রে গামারে বেরোতে শুরু করে। তো এক্সপোজার যেটা করবে, এর এক্স রে মাপবে, এক্স রে স্পেকট্রাম মাপবে। এবার পোলারাইজেশন মাপার দরকারটা কি? পোলারাইজেশন মাপাটা হলো, আপনারা জানেন যে কোনো রেডিয়েশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং সেটা জেনারেটেড হয় ইলেকট্রন যদি অসিলেট করে, তাহলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম দিয়ে ছুটে আসে তার পারপেন্ডিকুলার ডিরেকশন, এবং সেটাকে বলি আমরা পোলারাইজড। এবার যদি বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন প্লেনে অসিলেট করে, তাহলে রেডিয়েশনটা যেটা আসে সেটা আনপোলারাইজড কিংবা পোলারাইজড ইন অল ডিরেকশন। তো এটা মাপার উদ্দেশ্য হচ্ছে এই যে ম্যাটারটা এসে পড়ছে, সেটা কি ডিস্কের মতো পড়ছে না চারিদিক থেকে গোলাকারে পড়ছে। যদি গোলাকারে পড়ে, তাহলে এই অসিলেশনটা ক্যান্সেল হয়ে গিয়ে পোলারাইজেশনটা শূন্য হয়ে যাবে। আর যদি ডিস্কের আকারে পড়ে, তাহলে অসিলেশন গুলো স্ক্যাটার করে একটা নেট, একটা পোলারাইজেশন থাকবে, নেট একটা ডিরেকশন থাকবে ইলেকট্রনের অসিলেশনের, যেখান থেকে আমরা রেডিয়েশনটা পাবো, এবং তার একটা পোলারাইজেশন থাকবে। এই যেন পোলারাইজেশন মাপলে আমরা এফেক্টিভলি বুঝতে পারি যে এখানে এই যে ডিস্কটা, সেটা চ্যাপ্টা না গোল, এটা হচ্ছে প্রথম ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হচ্ছে যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে যে কোনো রেডিয়েশন যখন ম্যাগনেটিক ফিল্ডের থেকে ইলেকট্রন যখন তার চারিদিকে ঘুরতে থাকে, সেই রেডিয়েশনটা সবসময়ই পোলারাইজড। ফলে পোলারাইজেশন মাপাটা খুব ইম্পর্টেন্ট। এক্স রে মাপা, এক্স রে স্পেকট্রাম মাপা 30, 40, 50, 60 বছর ধরে হয়ে আসছে। 1966 সাল থেকে কিন্তু লোকেরা, 64 সাল থেকে লোকেরা কিন্তু এক্স রে মাপছে, তার স্পেকট্রাম মাপছে। রিসেন্টলি আরএক্সটি স্যাটেলাইট, ইন্ডিয়ার অ্যাস্ট্রোস্যাট স্যাটেলাইট, সবাই কিন্তু এক্স রে মেপছে। কিন্তু এইটার বৈশিষ্ট্য হলো শুধু এক্স রে মাপবে তা না, তার সঙ্গে পোলারাইজেশনও মাপবে, তার কনফিগারেশন বোঝার জন্য যে এক্স্যাক্টলি কিভাবে ম্যাটারটা পড়ছে, সেটা চারিদিক থেকে পড়ছে না ডিস্কের আকারে পড়ছে, সেখানে কতখানি ম্যাগনেটিক ফিল্ড আছে, যে জেটের মতো বেরিয়ে আসছে
এই যে জেটের মতো বেরিয়ে আসছে, সেই জেটের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা ইত্যাদি। এটা নাসা করেছিল একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে এই প্রথম এক্স রে পোলারাইজ একটা উপগ্রহ পিএসএলভি থ্রুতে আজকে পাঠাতে পারলো ইসরো। এবং আপনি যে যে তথ্যগুলো দিলেন, নিঃসন্দেহে এই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সম্পর্কিত যে নানান অজানা তথ্য, সেগুলোর কোথাও আস্তে আস্তে উত্তর একটা পাওয়ার অন্তত আন্দাজ করতে পারি আমরা, এটুকু তো বলা যায়। অনেক ধন্যবাদ ডক্টর চক্রবর্তী আমাদের সঙ্গে থাকার জন্য।